আগামীকাল ঈদুল আজহা। গত ঈদুল ফিতরে গুলশানারা বেগম বেশ খরচ করেই আব্দুল আজিজকে ঈদ উপহার দিয়েছেন। সময় না থাকায় আব্দুল আজিজ তার বিনিময় দিতে পারেননি। এবারও সময়টা যায় যায় করতে করতে আব্দুল আজিজ ঈদের আগের দিন ঢাকা থেকে ফেরত এলেন। হাতে করে নিয়ে এলেন ৩ মোড়ক মসলিন কাপড়ের সুদৃশ্য লেবাস। রসনারা, গুলশানারা আর শিরিবানু, এই ৩ জনের জন্য ৩ প্রস্থ উমদামানের পোশাক। মানগত দিক দিয়ে এর ২ প্রস্থ পোশাক সম্ভ্রান্ত ও মূল্যবান হলেও এর ৩য় প্রস্থ পোশাকটি ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং উচ্চ মূল্যের। ঢাকার বাজার ঘুরে ঘুরে এই পোশাক খরিদ করেছেন তিনি। আগামীকাল সকালেই ঈদের নামাজ। আজকের বিকেলের মধ্যে ঈদ উপহার খাস মকানে পৌঁছানোর ইরাদা নিয়ে আব্দুল আজিজ তড়িঘড়ি ঢাকা থেকে ফিরলেন। ঈদ উপহার কেনার জন্যে আব্দুল আজিজ ঢাকা সফরে যাননি। হপ্তাকাল আগে তিনি এক অপ্রীতিকর অভিযোগ নিয়ে ঢাকায় যান, আর সেই অভিযোগের সুরাহা কাজে তাকে প্রায় ১ হপ্তাকাল ধরে ঢাকাতে আটকে থাকতে হয়। অভিযোগটা ফের ওই ইংরেজদের আর এক শয়তানির বিরুদ্ধেই। সম্রাটের দরবার থেকে বিনা শুল্কে বাণিজ্য করার ফরমান তারা অচিরেই লাভ করেছে। তার তামাম ব্যবস্থা হয়ে গেছে। অচিরেই এই ফরমান এনে তারা বাংলার নবাবকে দেখাবে। এই টালবাহানা করে ইংরেজ বণিকেরা দীর্ঘদিন যাবৎ শুল্ক ফাঁকি দিয়ে আসছে এবং নামমাত্র ওই ৩,০০০ টাকা বাৎসরিক কর দিয়েই তারা বাংলা মুলুকে দেদারসে বাণিজ্য করে যাচ্ছে। নবাব শায়েস্তা খান সবিশেষ জানেন, শুল্ক দেওয়ার কোনো ইচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক বণিক গোষ্ঠীর নেই। একমাত্র এই মুলুক থেকে এদের উচ্ছেদ করার পদক্ষেপ নেওয়া ছাড়া এদের নিকট থেকে সহজে শুল্ক আদায় সম্ভব নয়। কিন্তু দেশে ব্যবসা বাণিজ্যের প্রক্রিয়া অব্যাহত রাখার খাতিরে আর সম্রাটের সর্বশেষ অভিপ্রায় জানার অপেক্ষায় নবাবও এদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেননি। ইংরেজদের সাথে সময়ে নরম সময়ে গরম এই আচরণ করে কাল কাটিয়েছেন তিনি। সম্রাট আওরঙ্গজেব আলমগীরের সেই অভিপ্রায় নবাবের কাছে এসে গেছে। বিনা শুল্কে বাণিজ্য করার কোনো ফরমান নয়, এসেছে ইংরেজদের নিকট থেকে শুল্ক আদায়ের কড়া নির্দেশ। উত্তর ভারত বিজয় এবং বিদ্রোহ দমন, সেই সাথে দাক্ষিণাত্যের ঝুট ঝামেলা থেকে কিঞ্চিত ফাঁক ফুরসত পেয়েই বাদশাহ আওরঙ্গজেব রাজধানী দিল্লিতে ফিরে আসেন এবং দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপারে দৃষ্টি নিক্ষেপ করেন। ইংরেজদের বাণিজ্যের ব্যাপারে তিনি খোঁজ খবর নিয়ে দেখেন পাটনার সুবাদার পাটনায় বাণিজ্যরত আর ৫টা বণিক গোষ্ঠীর মতো ইংরেজ বণিকদের নিকট থেকেও বাৎসরিক খাজনাসহ শতকরা ৩.৫ টাকা হারে শুল্ক আদায় করছেন এবং তা নিয়মিতভাবে রাজকোষে জমা দিচ্ছেন। কিন্তু বাংলা আর ৫টা বিদেশি বণিকের নিকট থেকে খাজনার সাথে নিয়মিতভাবে শুল্ক আদায় হলেও ইংরেজ বণিকদের নিকট থেকে কোনো শুল্ক আদায় হচ্ছে না। এ প্রেক্ষিতে পাটনার সুবাদার সম্রাটকে জানান, বিদেশি তামাম ব্যবসায়ীদের চেয়ে ইংরেজদের ব্যবসা এখন তুঙ্গে ও বেশি লাভজনক। তারা এখন প্রচুর অর্থ কামাচ্ছে। সেই সাথে পাটনার সুবাদার আরও জানান, পাটনার চেয়ে বাংলা মুলুকে ইংরেজদের বাণিজ্য আরও অধিক জমজমাট। তামাম হিন্দুস্তানের মধ্যে বাংলা মুলুকে তাদের ব্যবসা এখন সর্বাধিক লাভজনক। ইংরেজরা এখন ওখানেই অধিক ঝুঁকে পড়েছে এবং ২ হাতে মুনাফা লুটে নিচ্ছে। এ প্রেক্ষিতে তদন্ত করে সম্রাট দেখলেন পাটনার সুবাদার কর্তৃক প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য। ইংরেজদের আগের সেই দুর্দিন তো আর নেই, বরং এখন তারা এদেশের প্রভূত অর্থ সম্পদ সমানে কামাই করে নিয়ে যাচ্ছে আর তা দিয়ে নিজ দেশ ভরে তুলছে। অথচ চালাকি করেই বারবার তারা শুল্ক ফাঁকি দিয়ে যাচ্ছে। অতএব শাহনশাহ আওরঙ্গজেব বাংলার নবাবকে এই মর্মে নির্দেশ পাঠিয়ে দিলেন যে কমপক্ষে শতকরা ২ টাকা হারে শুল্ক প্রদান না করে ইংরেজদের মাল বোঝায় ১খানা নৌকাও যেন আর বাংলার বাইরে না যায়। যে মুহূর্তে এই নির্দেশ নবাব সাহেবের হস্তগত হবে, সেই মুহূর্ত থেকে এই নির্দেশ বলবৎ হওয়া চাই। সম্রাটের দরবারে ইংরেজদের উকিল এবং চর আগে থেকেই ছিল। সম্রাটের এই আদেশনামা বাংলার নবাব বাহাদুর পাওয়ার আগেই এই আদেশের খবর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদের কাছে এসে পৌঁছল। তারা মাথায় হাত দিয়ে বসল।
সারা বছর ধরে মাল কিনে কিনে প্রতিটি কুঠিতে এই সময় তারা এত মাল জমা করেছিল যে এই মালের উপর শুল্ক দিতে গেলে কয়েক বছর ধরে তাদের যে শুল্ক দিতে হতো এই একবারেই প্রায় সে শুল্ক তাদের প্রদান করতে হবে। সারা বছরের এই মাল এখন তারা একটানা জাহাজ ভর্তি করে বাংলার বাইরে বালাসোরে এবং মাদ্রাজে পার করার উদ্যোগ আয়োজন করছিল। এই সময়ই এলো সম্রাটের এই আদেশ। কোম্পানির প্রতিনিধিরা দিশেহারা হয়ে গেল। তারা জানে সম্রাটের আদেশের একচুল নড়চড় বাংলার নবাব করবেন না। এ আদেশ তার হাতে পড়ার সাথে সাথে হুগলির প্রশাসকের কাছে এ আদেশ চলে যাবে এবং বাংলাদেশ থেকে মাল পারাপার করার একমাত্র পথ হুগলি নদী তাদের সামনে বন্ধ হয়ে যাবে। তারা তৎক্ষণাৎ ঢাকার কুঠিয়াল প্রধান ফিজ নেদহ্যামের কাছে ছুটল এবং তাকে বলল, ঘুষ লাগাও, ঢালাও ঘুষ। কমপক্ষে এক পক্ষকাল পর্যন্ত হুগলির প্রশাসকের প্রতি এ প্রেক্ষিতে নবাবের আদেশপত্র ঢাকাতে আটকে থাকা চাই। হলেও ঠিক তাই। ফিজ নেদহ্যামের নিপুণ চেষ্টায় নবাবের আদেশপত্র সেরেস্তার কিছু অসৎ কর্মচারীদের কারসাজিতে সেরেস্তাতেই আটকে রইল। নবাব জানলেন সম্রাটের নির্দেশ সম্বলিত তার আদেশপত্র হুগলিতে সঙ্গে সঙ্গেই পৌঁছে গেছে, কিন্তু হুগলিতে তা পৌঁছাল না। এদিকে শুরু হলো মাল পার করার তুলকালাম তৎপরতা। দিনরাত সমানে ইংরেজদের মাল বোঝাই জাহাজ এবং নৌবহর হুগলি নদী বেয়ে বালাশোর মাদ্রাজের দিকে ছুটতে লাগল। মাল চলল ইংল্যান্ডে। বেচাকেনা বা অন্যান্য তামাম কাজ বাদ দিয়ে ইংরেজদের এই হন্যে হয়ে জাহাজ নৌকায় মাল তোলা আর সেই মাল বাংলার বাইরে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়ার তৎপরতা দেখে হুগলির প্রশাসক ফৌজদারগণ এবং অন্যান্য আমলা আমত্ত সকলেই তাজ্জব হলেন। কিন্তু ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের ব্যক্তিগত কর্মকাণ্ডের সাথে তাদের কোনো সম্পর্ক না থাকায় তারা বেয়াকুফ হয়ে বসে বসে কেবলই দেখতে লাগলেন। এর কারণ কিছু উদ্ঘাটন করতে পারলেন না। কারণটি উদ্ঘাটিত হল নবাবের আদেশপত্র প্রশাসক সাহেবের হাতে এসে পড়ার পর। আদেশপত্রে নবাবের স্বাক্ষরযুক্ত তারিখ দেখেই তারা বুঝতে পারলেন পত্রটি যেদিন প্রশাসক সাহেবের পাওয়ার কথা সেদিন থেকে ইতোমধ্যে গোটা 15-16টি দিন অতিবাহিত হয়ে গেছে। ইংরেজদের ওই তৎপরতার কারণ সবার কাছে পরিষ্কার হয়ে গেল। আদেশপত্র পেয়ে সবাই ইংরেজদের জাহাজ নৌকা আটক করতে বেরোলেন, কিন্তু নদীতে এসে দেখলেন হুগলি নদী সাফ। মাল নিয়ে ইংরেজদের আর একখানা ভেলাও হুগলি নদীতে ভাসছে না। তাদের কুঠিতে গিয়ে দেখলেন ছেঁড়া কিছু চট মাদুর ভাঙাচোরা বাক্স টাক্সই পড়ে আছে কুঠির মাল গুদামে। সেই সাথে আছে কিছু ইঁদুর, তেলাপোকা, চামচিকের দুর্গন্ধ, কিন্তু মালের কোনো নামগন্ধও নেই। পত্রের এই কারচুপির অভিযোগ নিয়ে আব্দুল আজিজ ঢাকাতে ছুটে যান। ঘটনা শুনে নবাব শায়েস্তা খান তেলেবেগুনে জ্বলে উঠলেন। সঙ্গে সঙ্গে তিনি এই কারচুপির তদন্ত শুরু করলেন। তদন্ত কাজে সহায়তা করার জন্যই নবাব বাহাদুর আব্দুল আজিজকে কয়েকদিন ঢাকাতে আটকিয়ে রাখলেন। চুলচেরা এবং দুর্নিবার তদন্ত প্রক্রিয়ার ফলে অল্প সময়ের মধ্যে নবাবের চিঠিপত্র আদান প্রদান সেরেস্তার একজন হিন্দু কারণিক এবং একজন মুসলমান হুকুম বরদার ধরা পড়ল। এদের পিঠে চাবুক ফেলাতে এরা শুধু ফিজ নেদহ্যামের কথাটাই ফাঁস করল, কিন্তু সেরেস্তার আর কারো নাম এদের কাছে পাওয়া গেল না। এত বড় দুঃসাহসিকতার কাজ এ দুজন চুনোপুটি কর্মচারীর দ্বারা সংগঠিত হতে পারে না। সেরেস্তার কিছু রুই কাতলাও এর মধ্যে আছে, এই বিবেচনায় তদন্ত কাজ অব্যাহত রইল। ধৃত আসামিদ্বয়ের আপাতত কয়েদখানায় পাঠিয়ে দিয়ে নবাব বাহাদুর ফিজ নেদহ্যামকে কয়েদ করার আদেশ দিলেন, কিন্তু ফিজ নেদহ্যাম তখন বাংলার ত্রিসীমানায় নেই। ইতোমধ্যে ঈদুল আজহা একেবারেই দরওয়াজায় এসে হাজির হয়। তদন্তের কাজ আপাতত বন্ধ হল এবং আব্দুল আজিজও ছুটি পেলেন। আব্দুল আজিজের আব্বা আম্মা চাইলেন আব্দুল আজিজ এবার তাদের সাথেই ঈদ করুক, কিন্তু তার মকানে তার অধীনস্থ এবং আশ্রিত লোকদের ঈদ উদযাপন তাহলে চরমভাবে ব্যাহত এবং নিরানন্দ হয়ে যাবে। এই প্রসঙ্গ তুলে আব্দুল আজিজ তার আব্বা আম্মার হাত এড়ালেন। পরের দিনই ঈদ উপহার কিনে নিয়ে তিনি হুগলির দিকে রওনা হলেন। হুগলির মাকানে এসে আব্দুল আজিজ দেখলেন তার নিজ কক্ষের বারান্দায় বসে সিরিবানু এক অপরিচিত যুবতীর সাথে গল্পালাপে মগ্ন হয়ে আছে। বিকল্প পথ থাকলে আব্দুল আজিজ তাদের এই গল্পালাপে বিঘ্ন সৃষ্টি করতেন না, কিন্তু ঘরে ঢোকার পথ তার এই একটাই। তাই তিনি দূরে থেকে জানান দেওয়ার জন্য জোরে কাশলেন।
সেদিকে নজর দিয়েই শিরিবানু ও যুবতীটি চমকে উঠে দাঁড়াল। অতপর ওড়না দিয়ে আবরু করেই শিরিবানু সোল্লাসে বলল, আরে ছোট সাহেব ফিরে এসেছেন? কি আনন্দ, কি আনন্দ! তা দূরে দাঁড়িয়ে কেন? আসুন আসুন। এই মেয়ে আপনার অপরিচিতা নন, ইনি শ্রীমতী রানী, ওই নয়া সেপাই বিশ্বনাথ বাবুর স্ত্রী। আব্দুল আজিজ কথা রেখেছেন। কাশিমবাজার থেকে ফিরে আসার কয়েকদিন পরেই তিনি বিশ্বনাথ পোদ্দারকে ফৌজে ভর্তি করেছেন। বিশ্বনাথ এখন হুগলিতেই থাকে। শিরিবানুর কথা শুনে আব্দুল আজিজ সহাস্যে বললেন, তাই নাকি? বিশ্বনাথ তাহলে? শিরিবানু বলল, জি জি, এখানে ছোট্ট একটা বাড়ি নিয়ে পোদ্দার সাহেব গতকাল এই শ্রীমতী বহিন আর তার মাকে হুগলিতে নিয়ে এসেছেন। বহুত খুব। বিশ্বনাথ একটা খুব ভালো কাজ করেছে। শ্রীমতী আপনাকে প্রণাম করতে এসেছে। গতকালই নাকি আসতে চাই, কিন্তু বিশ্বনাথবাবু বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে রাতটুকু পার করেছেন। আব্দুল আজিজ এগিয়ে আসতেই শ্রীমতী গিয়ে টিপ করে আব্দুল আজিজকে প্রণাম করল। আব্দুল আজিজ প্রশান্ত কণ্ঠে বললেন, ভালো থাকো, সুখে থাকো, তোমার জীবন সুখের হোক, আমি এই দোয়াই করি। আব্দুল আজিজের ঈদ উপহারের থলেটি তার এক সেপাইয়ের হাত থেকে ইতোমধ্যেই আজব আলীর হাতে এসে পড়েছিল। থলে হাতে আজব আলী এসে শিরিবানুকে বলল, আপামনি, পোদ্দারবাবু ওই বহিনকে এখন যেতে বলেছেন। হুজুর ক্লান্ত হয়ে এসেছেন, এখন আর তাকে পেরেশান না করে তারা অন্য একদিন আসবেন, এই কথা বলেছেন। জবাবে আব্দুল আজিজ বললেন, সে কি, বিশ্বনাথ হয়ে এসেছে? কোথায় সে? আজব আলী বলল, ওই ফটকের বাইরে আছেন হুজুর। এখন দেখা করতে এসে তিনিও আর হুজুরকে বিরক্ত করতে চাচ্ছেন না, বলছেন অন্য দিন আসবেন। একটু চিন্তা করে আব্দুল আজিজ বললেন, সেই ভালো, তাহলে শ্রীমতীকে তুমি বিশ্বনাথের কাছে পৌঁছে দিয়ে এসো। বলে তিনি শ্রীমতীকে বললেন, আসবে কিন্তু আরেকদিন। আমি সত্যি একটু ক্লান্ত আর একটু ব্যস্তও আছি, আর একদিন অবশ্যই কিন্তু আসা চাই। মাথাটা কাত করে শ্রীমতী রানী বলল, জি আচ্ছা। ঈদ উপহারের থলেটা শিরিবানুর হাতে দিয়ে আজব আলী শ্রীমতীকে দিয়ে চলে গেল। থলেটা হাতে নিয়ে শিরিবানু আব্দুল আজিজকে বলল, বাপরে, এত বড় থলে, এতে কি আছে ছোট সাহেব? আব্দুল আজিজ সহাস্যে বললেন, কি আছে নিয়ে এসে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো? আব্দুল আজিজ ঘরে ঢুকে জুতা মোজা খুলতে লাগলেন। আব্দুল আজিজের নির্দেশে শিরিবানু থলে থেকে বড় বড় 3 মোড়ক পোশাক বের করে করে একে একে মোড়ক খুলে দেখতে লাগলেন। পয়লা মোড়ক খুলে পোশাক দেখে শিরিবানু বিমোহিত হয়ে গেল। সে উচ্ছ্বাস ভরে বলে উঠল, ও মা, কি চমৎকার, কি সুন্দর লেবাস! এত উমদা লেবাস কি করবেন ছোট সাহেব? এ তো বহুত দামি জিনিস। আব্দুল আজিজ নির্লিপ্ত কণ্ঠে বললেন, উপহারের জিনিস দামি না হলে চলবে কেন? উপহারের জিনিস মনে নেই? গত ঈদে ওরা আমাকে কত দামি ঈদের পোশাক দিয়েছিল। এই ঈদে আমি কিছু না দিলে মান থাকে আমার? ও তাই বলুন, তা 3 মোড়ক কেন ছোট সাহেব? একটা বুঝি প্রশাসক সাহেবের জন্যে? জি না, তামামগুলোই আওরাতের লেবাস, দেখোই না সবগুলো। 2 মোড়ক খাস মকানের ওই 2 মহিনের জন্যে, আর একটা এই মকানের একজনের। শিরিবানু উৎসুকভাবে বলল, এই মকানের একজনের মানে? সেটা জেনে তোমার কোনো কাজ নেই, তোমার দেখার কথা, আগে খুলে খুলে দেখো সব। এরপর দ্বিতীয় মোড়কটি খুলে দেখতে লাগলো শিরিবানু। দ্বিতীয়টা লেবাসও ওই একই সমান উমদা ছিল। তৃতীয় মোড়কটি খুলে লেবাস দেখে শিরিবানু একদম হতবাক হয়ে গেল। এই লেবাসটা উমদাই শুধু নয়, এটা প্রায় রাজা বাদশার ঘরের লেবাস। একমাত্র শাহজাদি বা নবাব জাদিকে এই পোশাক মানায়। যেমনই জৌলুস্তার তেমনই মূল্যবান। শিরিবানুর বুঝতে কোনো বেগ পেতে হল না, এ লেবাসটি রওশন আরার জন্যেই পছন্দ করে কেনা হয়েছে। চকিতে সে একটু আনমনা হয়ে গেল। তৃতীয় মোড়কের পোশাকের দিকে নির্বাক হয়ে চেয়ে থাকতে দেখে আব্দুল আজিজ স্মিত হাসে বললেন, কি পছন্দ হয়? শিরিবানু অলক্ষ্যে একটু চমকে উঠল। এরপরে ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ, হবে না মানে? বলেন কি? এমন সব লেবাস তো চোখে অনেকে দেখেনি, আমিও তেমন দেখিনি। আর এই পোশাকটা রওশন আপাকে যা মানাবে ছোট সাহেব, তা বলে বোঝানো যাবে না। বিলকুল উনি নবাবজাদি বনে যাবেন। গেলেই ভালো। রওশনারা হোক বা অন্য কেউ হোক, এটা পরে কেউ যদি নবাবজাদি রাজকুমারী নাই হলো, তাহলে আর সারাবেলা ঘুরে ঘুরে কিনলাম কি? আব্দুল আজিজ মুচকি হাসলেন। শিরিবানু তা লক্ষ্য না করে বলল, ছোট সাহেব, এখন মোড়কগুলো আবার ঠিক ঠিক যেমন ছিল তেমন করে বেঁধে ফেল। আজ বিকেলেই 2 মোড়ক খাস মকানে পৌঁছে দিতে হবে আমাকে।
আগামীকালই ঈদ, ভুলে গেলে কিছুতেই আমার চলবে না। মোড়কগুলো বাদতে বাদতে শিরিবানু বলল, এতে আবার ভুল হবার কি আছে? ছোট সাহেব ভুলে গেলে আমিই তা খেয়াল করিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই দিও। অনেক ঝামেলা মাথায় আমার এখন। আগামীকালই ঈদ, এদিকে আঞ্জামটা কি হলো না হলো এগুলো সব দেখতে হবে। খেয়াল করিয়ে ঠিকই দেব কিন্তু। কিন্তু কি? যারা অভিমান ভরে শিরিবানু বলল, অবশিষ্ট মোড়কটা এমাকানের কার জন্য আনলেন তা কিন্তু ছোট সাহেব বললেন না। আব্দুল আজিজ হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, এমাকানে একটা বেয়াড়া অরাত আছে, জব্বর এলেমদার। বিদেশিরাও হার মানে, কিন্তু বড়ই বেত্তমিজ। ডাইনে বললে বাঁয়ে চলে, ওটা ওই আওরাতের জন্যে। শিরিবানু আগেই অনুমান করেছিল, এবার সে তৃপ্ত হল, কিন্তু মনের ভাব গোপন করে বলল, তার মানেটা কি হলো ছোট সাহেব? যে বেয়াড়া আর বেত্তমিজ তাকে আবার ঈদ উপহার দেয়া কেন? না দিলে আমাকে সালুন রেঁধে খাওয়াবে কে? আমার কি আখেরের চিন্তা নেই? শিরিবানু কপট রসে বলল, ভালো হচ্ছে না কিন্তু ছোট সাহেব। আফসোসের ভান করে আব্দুল আজিজ বললেন, ভালো কি আমার হওয়ার কোনো আশা ভরসা আছে কিছু? আমার কথায় মাকানে কেউ যেখানে বুঝতে চায় না, সেখানে আর আমার ভালো হওয়ার সম্ভাবনাই বাকি। এ আবার কোন কথা? কোন কথা আবার? গুলিস্তা, বস্তা, দেওয়ান, রুবেয়াত সবই তো মুখস্থ। এত কবিতা পড়ছ, আর এই কবিতাটা পড়নি? যাহারে বুঝাতে চাই সেজন বোঝে না, বোঝার গরজ নাই। বুঝিলেও বুঝে উল্টো অর্থটাই। সান্ত্বনা নয়, গঞ্জনা শুধু, ধিক্কার রূপে পাই। ওটা কার কবিতা ছোট সাহেব? কারো নয়, এটাই অধম আব্দুল আজিজের কবিতা, আর একান্তই নিজস্ব মর্মব্যথা। আব্দুল আজিজ মুখ চেপে হাসতে লাগলেন। শিরিবানু ক্ষুণ্ণ কণ্ঠে বলল, এটা তো বিলকুলই একটা উল্টা গীত গাইলেন ছোট সাহেব। গণাধিক্কার ছোট সাহেব আর ভোগ করলেন কখন? ওটা ভোগ করার এই শিরিবানুই তো কুল্লে হকদার। আব্দুল আজিজ ভ্রুকুটি করে বললেন, তাই নাকি? বেশ বেশ, তাহলে এগুলো যার জিনিস তার জন্যই থাক। হকদারের হক মারা ঠিক নয়। এবার বলো, শ্রীমতীর সাথে বসে বসে এত কি আলাপ করছিলে? হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন হয়। শিরিবানু খেয়ে হারিয়ে বলল, শ্রীমতী? হ্যাঁ হ্যাঁ, শ্রীমতী। তার সাথে যেরকম মশগুল ছিল আলাপ, তাতে মনে হলো বারান্দায় একটা বাঘ উঠে এলেও নজরও কারো পড়বে না। খেয়ে পেয়ে শিরিবানু সোচ্চার কণ্ঠে বলল, তা মশগুল হওয়ার ব্যাপারই ছোট সাহেব। ওদের জিন্দেগিটা যেভাবে বিরান হয়ে যাচ্ছিল, আর ছোট সাহেবেরা হাত লাগিয়ে যেভাবে আবার তা ঠিকঠাক করে দিলেন, এটা কি কোনো ছোটখাটো ব্যাপার? নিতান্তই নসিবের বরকত ছাড়া ডুবা কিস্তিকারও এভাবে জেগে ওঠে? নসিবের বরকত? বিলকুল নসিবের। শ্রীমতী যা বলল তাতে এমনটি কখনো হতে পারত না। জীবিতকালে শ্রীমতীর বাপ ছিলেন দৌলতমন্দ মানুষ, বড় ঘর। সে তুলনায় বিশ্বনাথ বাবু তো একেবারেই কাঙ্গালার এতিম। দুই বেলার আহারটাই জোটে না। তাগড়া নসিব না হলে এতটা উঁচু নিচুর মিল গড়িয়ে গড়িয়ে এসে শেষ পর্যন্ত এক হয়ে যায় এভাবে? একদম তো গায়েবী ব্যাপার। উঁচু নিচুর মিল ঘটতে তাহলে তাগড়া নসিব লাগে বুঝি? লাগে না? নসিব সদয় না হলে এমনটি কি এ দুনিয়ায় কেউ আশা করতে পারে? তা ঠিক। এখন শিরিবানুর নসিবটা বা কেমন? না না, মানে আমার নসিবটা বা কেমন? শিরিবানু চমকে উঠে বলল, জি? আব্দুল আজিজ চেপে গিয়ে স্মিত হাসে বললেন, কিছু নয় কিছু নয়। এসব কথা থাক। তা শ্রীমতী রানী ওই সব কথাই বলল? শিরিবানু উদাস কণ্ঠে জবাব দিল, জি জি। আমাদের কথা কি বলল? মানে আমার আর আমার দোস্তের কথা। পুনরায় উদ্বেলিত হয়ে উঠে শিরিবানু বলল, দেবদূত দেবদূত। শ্রীমতীর ভাষায় ছোট সাহেবেরা এক একজন এক একটা দেবদূত। স্বর্গ থেকে নেমে এসে ওদের ভাঙ্গা নসিব জোড়া লাগিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ছোট সাহেবদের প্রতি ওদের যে কৃতজ্ঞতা দেখলাম, তার সীমা মাত্রা নেই। সে বলল, আমাদের স্বজাতির কেউ আমাদের জন্য একটু আহা পর্যন্ত করেনি, অথচ এই ভিন জাতির মানুষগুলো এসে এমন সেধে যেচে আমাদের ঝামেলা আর আমাদের দায় দায়িত্ব তুলে নেবেন, এটা কি কখনো কল্পনা করা যায়? এরা মানুষ নন, দেবদূত। বলো কি? শ্রীমতী বলে, মুসলমানদের সম্বন্ধে কিছু কিছু ভালো কথা মাঝে মাঝে শুনতাম। আমাদের স্বজাতির কেউ স্বেচ্ছায় না বললেও যারা উপকৃত হতো তারা ঝোঁকের মাথায় বলেই ফেলত। কিন্তু মুসলমানরা এত ভালো মানুষ তা আগে বুঝতে পারেনি। তাই নাকি? শ্রীমতী তাই বলল? শ্রীমতী আরও বলল, সত্যি কথা বলতে কি দিদি, খারাপ লোক যে মুসলমানদের মধ্যে কিছু কিছু নেই আমি তা বলতে চাইনি।
কুসুমেও কীট থাকে যখন, এখানেও এটা থাকা স্বাভাবিক। কিন্তু এদের প্রায়জনকে এখন আমি যতই দেখছি ততই তাজ্জব হয়ে যাচ্ছি। ভিন জাতির মেয়ের বিয়ের জন্যে গোপনে কেউ টাকা দেয়? মুসলমান জাতির মধ্যে এটাও দেখলাম। এ কি এক দুর্লভ জনগোষ্ঠী আপনারা দিদি? তাজ্জব? এত কথাই বলল সে? শুধু এইটুকু? আরও যা বলল তা গুছিয়ে বলার সাধ্য আমার নেই। মুসলমানদের সংস্পর্শে এসে তারা নাকি এক চরম স্বস্তির মাঝে এসে গেছে। বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। এমন মুক্ত হাওয়ার পরশ বিন্দুমাত্র নাকি তারা তাদের সমাজে পায়নি। বেশ বেশ, তারা স্বস্তির মাঝে থাকলে আমি খুশি। এ কারণেই বিশ্বনাথ বাবু নাকি এখন ইসলাম কবুল করার ইচ্ছে জোরদারভাবে পোষণ করতে শুরু করেছেন। আব্দুল আজিজ চমকে উঠে বললেন, সে কি? তার মানে? ফৌজে ঢুকে উনি নাকি আরও অধিক মোহিত হয়ে গেছেন। প্রতিটি মুসলমান সেপাইয়ের কাছে উনি যে ইজ্জত কদর পাচ্ছেন, এটা নাকি তিনি আশা করতেই পারেননি। উঁচু জাতের হিন্দুর কাছে আজীবন তিনি তাচ্ছিল্যই পেয়েছেন। এমন ইজ্জতের নামমাত্র তার সমাজে পাননি। এছাড়া মুসলমানদের মধ্যে অভূতপূর্ব সমতা দেখে এবং অপূর্ব উঁচু নিচুর ভেদ ও সূচিবায়ের বালাই নেই দেখে উনি যার পর নাই অভিভূত হয়ে গেছেন। মনুষ্যত্বের এত দাম আর কোনো জাতির মধ্যে উনি নাকি দেখেননি। মানে তার স্বজাতি ছাড়াও এসব বিদেশি বণিকেরাও নাকি কালা ধলা, স্বদেশি বিদেশি, ধনী গরিব, সবল দুর্বল এসব ফারাক করে চলে। তাই জাত বর্ণ নিয়ে ওসব ঠেলাঠেলির মধ্যে না থেকে উনি ইসলাম কবুল করে স্বস্তি পেতে চান। সর্বনাশ! এ ব্যাপারে শ্রীমতীকে তুমি উৎসাহ কিছু দিয়েছ নাকি? না না ছোট সাহেব, আমি শুধু তার কথা শুনে গেছি। হ্যাঁ না কিছুই বলিনি। খবরদার খবরদার, কখনো উপকার আর কৃতজ্ঞতার ধকে আচ্ছন্ন হয়ে আছে? কোনো প্রকারের উপকারের কারণে বা লোভে টোপের আকর্ষণে কেউ ইসলাম কবুল করুক, এটা কখনো হতে দেয়া যাবে না। ইসলাম এর ঘোর বিরোধী। ছোট সাহেব, আবেগের বশে বা উপকারের বিনিময়ে নয়, ইসলামের সার্বিক মাহাত্ম্য হৃদয় দিয়ে উপলব্ধি করে কেউ যদি ইসলাম আঁকড়ে ধরে, তখন আমরা আপত্তি করব না, বরং তাতে খোশ আমদেদি জানাব। কিন্তু এভাবে কোশ্চেনকালেও নয়। হ্যাঁ, সে তো বটেই। এ ব্যাপারে ওদের এক বিন্দু উৎসাহ কখনো দেবে না। ওরা ছেলে মানুষ, আবেগ এদের বেশি, উপলব্ধি কম। এ অবস্থায় উৎসাহ দিলে ইমানদারির বরখেলাপ করা হবে। কি যে বলেন ছোট সাহেব, আমি কি তাই দিই? এত পড়াশোনা করে তাহলে কি জ্ঞানটা হলো আমার? সাব্বাস! উপকার পেয়ে যারা আবেগ আপ্লুত হয়নি, মানে একেবারেই যারা আনকা, অন্য ধর্মের সেসব লোকের কাছে আমরা ইসলামের দাওয়াত নিয়ে যাব, ইসলামের মাহাত্ম্য বুঝাব, বুঝে তারা ইসলাম কবুল করুক এটা মনে প্রাণে চাইব, কিন্তু কোনো কায়দায় ফেলে নয়। শ্রীমতী বারেক এসে এসব কথা তুললে তার কথায় মোটেও কান দেবে না। জি জি, বলছি তো, এটা আমাকে মোটেই বুঝাতে হবে না। বেশ, তাহলে এবার তুমি এসো, এখন আমি লেবাস বদল করব। আব্দুল আজিজ হাসতে লাগলেন। সচকিত হয়ে শিরিবানু বলল, ও মা, তাই তো, এতক্ষণ তা বলেননি কেন? ঘামে আর ধুলোবালিতে লেপটে যাওয়া ওই লেবাসই তত্ত্ব আলাপ চলছে? ছি ছি, আমি খেয়ালই করিনি। নিন নিন, শিগগির লেবাস পাল্টে ফেলুন আর হাত মুখ ধুয়ে নিন, আমি খাওয়ার আঞ্জাম দেখি। শিরিবানু দ্রুত পদে বেরিয়ে গেল। বিকেলবেলা আব্দুল আজিজ খাস মাগানে চললেন। সেজেগুজে 2 মোড়ক ঈদ উপহার নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন এবং অবশিষ্ট মোড়কটি শিরিবানুকে তুলে রাখতে বললেন। মোড়কটা পালঙ্কের উপর কিছুটা খোলা অবস্থায় ছিল। শিরিবানু ঘরে ঢুকে মোড়কটি মেলে ধরেই চমকে উঠলেন। এই মোড়ক সেই মোড়ক যার মধ্যে সবচেয়ে উত্তম পোশাকটি আছে এবং যে পোশাক রসনার জন্যই কেনা হয়েছে বলে শিরিবানুর ধারণা। আব্দুল আজিজ মস্ত বড় ভুল করেছেন। এই ভুলের জন্য সেখানে গিয়ে তিনি যার পণ্যে অনুতপ্ত হবেন, এটা বুঝতে পেরেই শিরিবানু মোড়কটি হাতে নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। আব্দুল আজিজ তখন অন্দরমহলের দেউড়ির কাছে পৌঁছেছেন। শিরিবানু দৌড়ের উপর তার দিকে আসতে লাগল এবং উচ্চস্বরে বলতে লাগল, ছোট সাহেব, ছোট সাহেব, থামুন থামুন, আপনি মস্ত বড় ভুল করেছেন, বিলকুল গোলমাল করে ফেলেছেন। থমকে দাঁড়িয়ে গিয়ে আব্দুল আজিজ বললেন, গোলমাল করে ফেলেছি? হাঁপাতে হাঁপাতে কাছে এসে শিরিবানু বলল, কি গজবটা করে ফেলেছেন দেখুন তো, ভুল করে আসলটা ফেলে রেখেই যাচ্ছেন। শিরিবানু মোড়কটা বাড়িয়ে ধরল। আব্দুল আজিজ বিস্মিত কণ্ঠে বললেন, আসলটা? জি জি, আসলটা। এত পছন্দ করে রওশন আপার জন্য যে লেবাসটা কিনলেন সেটাই ফেলে রেখে যাচ্ছেন?
ঘটনা বুঝতে পেরে আব্দুল আজিজ গম্ভীরভাবে শিরিবানুর মুখের দিকে চেয়ে রইলেন। শিরিবানু ফের একইভাবে বলল, এত বড় ভুলটা শেষে করলেন আপনি ছোট সাহেব? আব্দুল আজিজ গম্ভীর কণ্ঠে বললেন, কে বললে ভুল করেছি আমি? বলতে হবে কেন? এই তো রওশন আপার জন্য কেনা সেই লেবাসটা। আব্দুল আজিজ এবার ধমক দিয়ে বললেন, থামো, কে বললে ওটা আমি রওশন আপার জন্য কিনেছি? হকচকে গিয়ে শিরিবানু বলল, তার জন্য নয়। আব্দুল আজিজ বললেন, সারা বেলা ঢাকার বাজার ঘুরে ঘুরে ওই পোশাকটা আমি কিনলাম তাকে ওই রওশনারার জন্যে? হতভম্ব হয়ে শিরিবানু বলল, তাহলে? নিদারুণ মর্মদাহে আব্দুল আজিজ বললেন, তখনও তুমি রওশনারার কথাই বললে। আমি ভাবলাম ঠাট্টা করে বলছো। আসলে তুমি কি কিছুই বোঝো না, নাকি বুঝে বুঝতেও চাও না? শিরিবানু সম্বিতে ফিরে এলো। বিষয়টি উপলব্ধি করে সে আনন্দে শঙ্কায় থরথর করে কাঁপতে লাগল। আব্দুল আজিজ বলেই চললেন, এত এলেম এত জ্ঞান তোমার, তবু তোমার এ না বুঝার ভান করার অর্থটা কি? ছোট সাহেব, এখনই এর ফায়সালা হওয়া চাই। তোমার প্রতি আমার কোনো মহাব্বত থাকুক এটা তুমি চাও না বলেই কি ওই না বুঝার ভান করো? শিরিবানু চমকে উঠে বলল, দোহাই ছোট সাহেব, ভুল বুঝবেন না আমাকে। আব্দুল আজিজ মরিয়া হয়ে বললেন, ভুল? তোমার দিল কি চাই? এতদিনেও এটা না বুঝতে চাওয়ার হেতুটা কি তোমার? কার মুখ চেয়ে এতদিন বসে আছি আমি? আনন্দে ও শরমে শিরিবানুর কম্পন আরও বৃদ্ধি পেল। মাথাটা তার জমিনের দিকে ঝুঁকে পড়ল। সেও মরিয়া হয়ে কম্পিত কণ্ঠে বলল, বুঝি ছোট সাহেব, আমিও তা দিল দিয়েই বুঝি, কিন্তু কিন্তু আমি সাহস পাই না। আমার নসিব যে সত্যি এতটা উজালা, এটা বিশ্বাস করতে সাহস পায় না আমি। কেন পাও না? আমার ভয় করে, আমার সন্দেহ জাগে। ছোট সাহেব, কোনো পুণ্যের বলে এতটা সৌভাগ্য আশা করব আমি? শিরিবানু, অথচ আমার এই সৌভাগ্যের আশাতে আমি চাতকের মতো চেয়ে আছি জিন্দেগি ভর। শিরিবানু, আমি যাই ছোট সাহেব। আব্দুল আজিজ এতক্ষণে লক্ষ্য করলেন শিরিবানু প্রবল বেগে কাঁপছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে সে। এটা লক্ষ্য করেই তিনি চমকে উঠে বললেন, এ কি? হ্যাঁ, যাও, ও পোশাক তোমার জন্যেই এনেছি। এখন ওটা আপাতত তুলে রাখো। খাস মকান থেকে ফিরে এসে এ মকানের সবাইকে যখন কিছু কিছু ঈদ উপহার দেব, তখন সবার সামনে তোমাকে ওটা দেব আমি। আব্দুল আজিজ বেরিয়ে গেলেন। শিরিবানু কম্পিত হস্তে লেবাসের মোড়কটা বুকের সাথে চেপে ধরল বিপুল আবেগে। হঠাৎ বাংলা মুলুকের আবহাওয়াটা একেবারেই বদলে গেল। শহর, নগরগঞ্জ, বন্দর সর্বত্রই সকলে সচকিত হয়ে উঠলেন। বাংলা মুলুকের শুভাকাঙ্ক্ষীরা মুষড়ে পড়লেন আফসোসে। দুষ্টজনের ওষ্ঠাধরে ফুটে উঠল হাসি। বাংলা নবাব শায়েস্তা খান বাংলা থেকে বদলি হয়ে গেছেন। সম্রাট আওরঙ্গজেব রাজ্যজয়, বিদ্রোহ দমন এবং দাক্ষিণাত্যের ঝামেলা নিয়ে অধিক সময় ব্যস্ত থাকায় দিল্লি প্রশাসককে সহায়তা করার কাজে তিনি তার প্রবীণ এবং দূরদর্শী মাতুল শায়েস্তা খানকে দিল্লিতে পার করে নিয়েছেন। বাংলার সুবাদার হয়ে তার স্থানে এসেছেন দিল্লির এক সভাসদ ফিদাই খান, নবাব আজম খান উপাধি নিয়ে। তিনি আরও বেশি বয়সী এবং বাংলার ব্যাপারে অনভিজ্ঞ লোক। ফলে শায়েস্তা খানের গড়ে তোলা বাংলার সুদৃঢ় শাসনযন্ত্র নড়বড়ে হয়ে গেল। কিছু অসৎ ও উদ্দেশ্যপ্রবণ লোক সঙ্গে সঙ্গে ঘিরে ধরল ফিদাই খানকে। বন্ধ হল পত্রের ওই কারচুপির তদন্ত। ফাটক থেকে বেরিয়ে এলো ধৃত আসামিদ্বয়। ফিজ নেদহ্যাম পুনরায় ফিরে এলো খোশহালে। ঢাকার কুঠিতে সে জেকে বসল আবারও। সে সাথে হাঁপ ছাড়ল ইংরেজ বণিকেরা। সকলেই তারা নতুন নতুন ফন্দি ফিকির উদ্ভাবন করতে লাগল। মাথায় হাত দিলেন ফৌজদার আব্দুল আজিজ, প্রশাসক জিন্দা মালিক এবং হুগলি সহ অন্যান্য সকল স্থানের বাংলা মুলুকের শুভাকাঙ্ক্ষী প্রশাসক, ফৌজদার এবং পদস্থ কর্মকর্তারা। বেসামাল কিস্তির দাড়িমাল্লার মতো তারা হতবুদ্ধি হয়ে গেলেন। বিদায়ের প্রাক্কালে যদিও শায়েস্তা খান সাহেব আব্দুল আজিজ সহ আরও অনেককে অনেক সাহস উৎসাহ জুগিয়ে গেলেন, অনেক নসিহত নির্দেশনা দান করলেন, প্রয়োজনে দিল্লিতে গিয়ে তার সাথে মোলাকাত করতে বললেন, তবুও তামামি তা সান্ত্বনা বই সুরাহা কিছুই নয়। সৃষ্ট এই পরিস্থিতির সমাধানে সেসবের ভূমিকা নিতান্তই গৌণ। 4টে মাস পেরোল না, নবাব আজম খান ওরফে ফিদাই খান ইন্তেকাল করলেন।